রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু, কাল শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। বিদায়ী হাফিজ উদ্দিনকে দেয়া হলো গার্ড অফ অনার। কলকাতায় আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ ভারতীয় হাই কমিশনারের, প্রয়োজনে উদ্যোগ নেওয়ার আশ্বাস। যা যা করা আছে আমরা নিশ্চয় করব, কিন্তু খুবই দুঃখের। হোটেলের ইজারাদার গ্রেফতার। রোহিঙ্গা ইস্যু পরিবেশ ও অর্থনীতির উপর প্রচন্ড চাপ ফেলছে, মন্তব্য সেনা প্রধানের। রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে, ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার জড়াচ্ছে মাদক চোরাচালান সহ নানা অপরাধে। কলেরা ভ্যাকসিন 1 বছরের বেশি বয়সী শিশুদের দেয়া যাবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। হাম ও ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্ত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি যোগ দিলেন আজাদ মসজিদে স্বামী তৌফিক নেওয়াজের জানাজায়। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 23তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরগরম জাতীয় সংসদ। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। তবে নির্বাচন ঘিরে প্রশ্ন তুলেছে বিরোধী জোট। তাদের অভিযোগ, গণভোটের রায় ও জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হচ্ছে না। তবে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, আগের সরকার সংবিধান সংস্কার না করায় বিদ্যমান আইনেই হচ্ছে নির্বাচন। 23তম রাষ্ট্রপতি নির্বাচন, অংশ নিচ্ছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। দুপুর 12টা থেকে সংসদ ভবনে আসতে শুরু করেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান অনুযায়ী হচ্ছে দাবি বিএনপির। দলটির সংসদ সদস্য জয়নুল আবেদিনের যুক্তি, 70 অনুচ্ছেদ বিএনপি সরকার করেনি, আগের সরকারও এটি সংস্কার করেনি, তাই বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন হচ্ছে। 70 অনুচ্ছেদ তো এই সরকার করেন নাই, এবং সেখানে একটি সরকার ছিল ইতিমধ্যে, আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে তারাও এটাকে পরিবর্তন করেন নাই। এইভাবে আমরা জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে, ওইভাবে যদি 70 অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই 70 অনুচ্ছেদ অনুসারে হবে। যিনি দেশকে ভালোবাসেন, দেশের জন্য উনি মুক্তিযুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই একজন ব্যক্তি দেশের রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন আমরা করতে পেরেছি। জেল জুলুম সহ্য করে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, নিজের শরীর জীবনের বিনিময়ে কষ্ট করেছে, এবং যার বিনিময়ে আমরা আজকে একটি গণতান্ত্রিক দেশ ফিরে পেয়েছি। এদিকে সংবাদ সম্মেলনে চিফ হুইপ জানিয়েছেন, ভোট শেষে আজই ফলাফল ঘোষণা ও প্রজ্ঞাপন জারি হবে। আমরা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা ভোট দেব, এবং 5টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে, এবং ফলাফল ঘোষণা করার পর বেসরকারি ফলাফল, তারপর আজকে যাতে প্রজ্ঞাপন হয় তার ব্যবস্থা করা হবে। যখন নির্বাচন শুরু হবে তার ঠিক 5 মিনিট আগে থেকে লাইভ শুরু হবে। তবে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতায় সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই বলে অভিযোগ বিরোধীদের। 70 অনুচ্ছেদের এই বাধ্যবাধকতা যদি না থাকতো তাহলে গণতান্ত্রিক চর্চা হয়তো। আমরা যে প্রার্থীকে দিয়েছি, বিরোধী লোকেরা সেখানে ভোট দেবে অপ্রতিদ্বন্দ্বীভাবে, প্রতিযোগিতা ছাড়া। আমরা চাইনি যে সরকার দল এককভাবে তার দলীয় কোনো প্রার্থীকে নির্বাচিত করে ফেলুক। আমরা জনগণের কাছে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যই এই নির্বাচনে প্রার্থী দিয়েছি এবং অংশগ্রহণ করেছি। 35 বছর পর গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। রচিত হচ্ছে ইতিহাসের আরেক নতুন অধ্যায়, বলছেন সংশ্লিষ্টরা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী নাইম আল জিকোর কাছে। জিকো, ভোট গ্রহণ তো ইতোমধ্যে শুরু হয়ে গেছে, সংসদে নিশ্চয়ই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, কি তথ্য আরো আছে আপনার কাছে জানাবেন? নাফিজা, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে, এবং ভোটের শুরুতেই আমরা দেখেছি যে এই ভোটের যেই সামগ্রিক প্রক্রিয়া, কিভাবে ভোট দিতে হবে, নিয়ম, সবকিছুই কিন্তু বুঝিয়ে
বুঝিয়ে দেওয়া হয়েছে যারা সংসদ সদস্য রয়েছেন অর্থাৎ ভোটার রয়েছেন তাদের সবাইকে। যেমনটি জানেন যে আজকের এই ভোটে কিন্তু ভোট দিতে ভোটার হিসেবে রয়েছেন 348 জন সংসদ সদস্য। এরই মধ্যে কিন্তু বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি এবারে শারীরিক অসুস্থতার কারণে এই ভোটে অংশগ্রহণ দিতে পারছেন না, এবং যার কারণে কিন্তু আজকের এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা সকাল থেকেই দেখেছি যে জাতীয় সংসদ কেন্দ্রিক যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে, এবং সংসদ ভবনের প্রত্যেকটি জায়গায় এরই মধ্যে সুইপিং করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানও আমরা কিন্তু লক্ষ্য করেছি। বিরোধী দলের একটি সংসদীয় সভা ছিল, তারা কিন্তু একটু আগেই চলে এসেছিলেন সংসদ ভবনে, এবং এখানে এসে তারাও তাদের মতন করে, যেহেতু 11 দল এখানে এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এসে তারা কিন্তু এখানে এসে তারা তাদের মন্তব্য জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এবারের এই নির্বাচনে যেহেতু গণঅভ্যুত্থান এবং গণভোট এবং জুলাইয়ের যেই গণঅভ্যুত্থান ঘটেছিল সেটির চেতনা আসলে বাস্তবায়ন হয়নি। সেটি যদি বাস্তবায়িত হতো তাহলে নতুন রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তার যেই ক্ষমতা এবং তার যেই মর্যাদা সেটি কিন্তু আরও বেশি বৃদ্ধি পেত। পাশাপাশি এবারের নির্বাচনটি গণতান্ত্রিক পদ্ধতিতে হলেও এই নির্বাচনটি আসলে নিয়েও তারা অভিযোগ তুলেছেন, যদিও এখানে সরকার দল বলছেন যে এই নির্বাচনটিতে আসলে এখন পর্যন্ত আসলে এই নির্বাচনটিতে যারা অংশগ্রহণ করছেন, যেহেতু বিগত সরকারগুলো সংবিধান সংস্কার করেনি, 70 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু সংবিধান অনুযায়ী এবারের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু গণতান্ত্রিকভাবে প্রক্রিয়ায় হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল এবং রাষ্ট্রপতি নির্বাচনও কিন্তু সেই একই প্রক্রিয়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা আরেক সহকর্মী রাশেদ রয়েছেন সংসদ ভবনের আরেক প্রান্তে, সেখানে যুক্ত হব তার সাথে সেখানকার পরিস্থিতি জানতে। রাশেদ, আপনার ওখানের সর্বশেষ অবস্থা যদি জানান। জিকো, ধন্যবাদ আপনাকে। যেহেতু 25 বছর পরের কোনো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, যদিও বলা যায় ফলাফল পূর্ব নির্ধারিতই হয়ে আছে, যেহেতু বিএনপির সংসদ সদস্য বেশি অনুমেয় করা যায় তাদের যিনি প্রার্থী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি হতে যাচ্ছেন 23তম রাষ্ট্রপতি। তারপরও তফসিল অনুযায়ী যেহেতু নির্বাচন দুজন প্রার্থী, সেখানে আসলে ভোটের আয়োজন সেটি আসলে হচ্ছে এবং সেটি উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আর সকাল থেকে 11টার পর থেকে আমরা দেখেছি সরকার দলীয় এবং বিরোধী দলীয় সংসদ সদস্য যারা তারা একে একে প্রবেশ করতে শুরু করেন। আমরা অনেকের সাথেই কথা বলেছি, বিরোধী দলীয় সংসদ সদস্য যারা ছিলেন, বিশেষ করে বিরোধী দলীয় সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, তিনি অনেকগুলো অভিযোগ করেছেন। বিশেষ করে 70 অনুচ্ছেদ নিয়ে বারবারই আসলে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল। তাদের যে দাবি সেটি তারা বলছিলেন যে জুলাই সনদ অনুযায়ী যদি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতো তাহলে এখানে স্বাধীনভাবে সবাই আসলে মতবাদ তাদের যে ভোট সেটা আসলে দিতে পারতেন। যেহেতু নিয়ম রয়েছে সেটি হচ্ছে দলের বাইরে গিয়ে কেউ আসলে ভোট দিতে পারবেন না, সে কারণে স্বাধীনভাবে কিন্তু ভোট দেওয়ার সেটি সুযোগ নেই। এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়াও এসেছে বিএনপির পক্ষ থেকে। তারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও আমাদের সাথে কথা বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এতে আসলে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে বাধাগ্রস্ত হচ্ছে কিনা বিরোধী দলের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, তিনি এর জবাবে তিনি জানিয়েছেন যে সংবিধানে যেহেতু রয়েছে 70 অনুচ্ছেদ, সেটি সমুন্নত রাখার জন্যই কিন্তু আসলে এই এক্সিস্টিং যে পদ্ধতি সেই পদ্ধতিতে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এর পরবর্তী যে রাষ্ট্রপতি নির্বাচন হবে জুলাই চার্টার অনুযায়ী, যেহেতু এটি রাজনৈতিক সমঝোতা দীর্ঘ সময় ধরে আলোচনা করে হয়েছে, সেই সমঝোতা অনুযায়ী জুলাই সনদ অনুযায়ী পরবর্তী যে রাষ্ট্রপতি নির্বাচন সেই নির্বাচনটি এই যে 70 অনুচ্ছেদ বাদ দিয়ে, অর্থাৎ সবার যে মত প্রকাশের স্বাধীনতা, যে যার মতো করে দলের বাইরে গিয়ে ভোট দেওয়ার স্বাধীনতা, সেটিকে রেখেই পরবর্তীতে সম্ভব হবে। তিনি আরও জানিয়েছেন যেহেতু সংবিধান কমিটিতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের আহ্বান জানালো, তারা এখনও যোগ দেয়নি, সেই অভিযোগও সালাউদ্দিন আহমেদ করেছেন, যে কারণে কিন্তু সংবিধান সংশোধনের যে কাজ সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত এগোনো যায়নি। এবং তিনি বলেছেন সংবিধান সংশোধন হলে পরবর্তী নির্বাচনগুলো কিন্তু সেভাবে আসলে করা হবে। এই ছিল আসলে আমার থেকে বলা যায় একদম উচ্চমুখর পরিবেশে কিন্তু আসলে ভোট অনুষ্ঠান হচ্ছে। ইতিমধ্যেই স্পিকার এবং প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সবাই কিন্তু আসলে ভোট দিয়ে আসলে ফেলেছেন এবং বাকি যারা সংসদ সদস্য আছেন তারা আসলে ভোট দিচ্ছেন এবং 5টার পরে কিন্তু আমরা যে ফলাফল সেটিকে আসলে জানতে পারবো। নাফিসা, এই ছিল আমার থেকে। রাশেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বঙ্গভবন ছেড়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। দুপুরে বঙ্গভবনে তাকে দেয়া হয় গার্ড অফ অনার।
ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বিদায়ী শুভেচ্ছাও বিনিময় করেন তিনি। এদিকে বিদায়ের সুর, অন্যদিকে নতুন রাষ্ট্রপ্রধানকে বরণ করে নেওয়ার জোর প্রস্তুতিও চলছে। কাল বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ রাষ্ট্রীয় প্রটোকলে বঙ্গভবন ত্যাগ করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। বঙ্গভবনে তাকে জানানো হয় সশস্ত্র বাহিনীর ঐতিহ্যবাহী বিদায়ী সংবর্ধনা। প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সুসজ্জিত দল তাকে প্রদান করে বিশেষ গার্ড অব অনার। সালাম গ্রহণ শেষে বঙ্গভবনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে শেষ মুহূর্তের বিদায় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। একদিকে বিদায়ের সুর, অন্যদিকে নতুন রাষ্ট্রপ্রধানকে বরণ করে নেয়ার উৎসব মুখর আমেজ। 21 আগস্ট সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলেই অনুষ্ঠিত হবে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। দেশের 23তম রাষ্ট্রপতির স্থায়ী ঠিকানা হতে যাচ্ছে এই রাজকীয় ভবন, তাই নতুন সাজে প্রস্তুত করা হচ্ছে বঙ্গভবন। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, এই ঘটনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সব কথা বলেন ভারতীয় হাই কমিশনার। খুব দুঃখের কথা, আর যা যা করা আছে আমরা নিশ্চয় করব, কিন্তু খুবই দুঃখের। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইজারাদার আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে শহরের এন্টালি মেইন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় হোটেলের 2 কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আগুনের কারণ ও হোটেল কর্তৃপক্ষের গাফিলতি খতিয়ে দেখতে বিশেষ তদন্ত দল গঠন করেছে কলকাতা পুলিশ। কলেরা ভ্যাকসিন 1 বছরের বেশি বয়সী শিশুদের দেয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই ভ্যাকসিন নেয়ার পর অন্তত 3 থেকে 5 বছর কলেরা থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। হাম ও ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, রোগ হওয়ার আগেই প্রতিরোধ করা সরকারের অন্যতম লক্ষ্য। সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর গুলশান আজাদ মসজিদে জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে স্বামী তৌফিক নেওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে কলাবাগানের বাসভবনে পৌঁছান ডক্টর দীপু মনি। ভোর 6টা 15 মিনিটে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পান দীপু মনি। সকাল 8টার দিকে হাসপাতাল থেকে সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ নেওয়া হয় কলাবাগানের বাসভবনে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।